ওকে, ঠিক আছে। Okay. আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টরস। আমাদের বেলিয়ান ল্যাব কোর্সের 18th ব্যাচে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মুন্নুসুমাইয়া আলী জুই। আজকে আমরা পড়বো বেলিয়ান ল্যাবের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 80, দ্য এনাস এন্ড দ্য অ্যানাল ক্যানাল। প্রথমে আমরা আমাদের এই স্লাইডে যতটুকু পড়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক বেলিয়ান ল্যাবের, এগুলো করবো। তারপরে আমরা বেলিয়ান ল্যাবের আমাদের একটা দাগানো পিডিএফ আছে, সেই পিডিএফ থেকে পড়াগুলো বুঝে নিব এবং দাগিয়ে নিব। প্রথমে বলে নিই যে বেলিয়ান লাভ এই বইটা এমন একটা বই যেটা আমরা থার্ড ইয়ারে পড়ি, ফিফথ ইয়ারে পড়ি, তারপরে আমরা ফাইনাল প্রফের সময় পড়ি। আবার যখন আমরা এফসিপিএস পার্ট 1 অথবা এমএস রেসিডেন্সি এন্ট্রান্স এক্সাম অথবা এমআরসিএস পার্ট এ অথবা ডিপ্লোমা এই ধরনের এক্সাম গুলো দিই, তখন আমরা বেলিয়ান লাভ এই বইটা পড়ি। তো সেক্ষেত্রে কার জন্য আমাদের কতটুকু পর্যন্ত ইনফরমেশন পড়তে হবে বেলিয়ান লাভ থেকে। আবার ধরেন যারা আমাদের সিনিয়ররা এফসিপিএস পার্ট 2 এক্সাম দেন, তারাও কিন্তু বেলিয়ান লাভ করেই এক্সাম দেন। তো সেক্ষেত্রে আমাদের বেলিয়ান লাভ এই বইটা যেহেতু অনেক বড় একটা বই, এন্ড এখানে হিউজ পরিমাণের ইনফরমেশন আছে, সম্পূর্ণ বেলি লাভ একদম 100% আমাদের পক্ষে পড়া সম্ভব না। যদি আমরা পড়ি সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের পড়ার এবং পড়ানো স্ট্র্যাটেজিটা এমন হওয়া উচিত যে আমরা সম্পূর্ণ বেলি লাভ থেকে অলমোস্ট 30 to 40% ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসবে, যেখান থেকে প্রশ্ন, সেই টপিক গুলো, সেই ইনফরমেশন গুলোকে আমরা দাগিয়ে নিব এবং সেগুলোকে আমরা গুছিয়ে নিব এবং সেই পড়াগুলোকে আমরা বারবার করে পড়বো, রিভিশন দিব। এভাবে আমরা আমাদের সার্জারির যত ধরনের পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে আমরা প্রশ্ন কমন করবে আমাদের ইনশাল্লাহ, আমরা ভালো করতে পারবো। তাহলে আমাদের টার্গেট থাকবে বেলিয়ান লাভের সব থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো পড়া, যে টপিক গুলো থেকে কোশ্চেন কম আসে, আনইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমাদের দরকার হলে আমরা একবার রিডিং দিব, আদারওয়াইজ সেগুলো আমরা খুব একটা গুরুত্ব দিব না। তার মানে টোটাল বেলিয়ান লাভের মাত্র 30% ইনফরমেশন আমাদেরকে করতে হবে, এর বেশি। ওকে, তাহলে আমরা শুরু করছি দ্য এনাস এন্ড অ্যানাল ক্যানাল। এনাস এন্ড অ্যানাল ক্যানাল হচ্ছে আমাদের জিআই ট্র্যাক্টের একেবারে লাস্ট পোর্শন। আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট শুরু হয় মাউথ থেকে, মাউথ, দেন ফ্যারিংস, দেন ইসোফেগাস, দেন স্টোমাক, দেন ডিওডেনাম, দেন জেজুনাম, আইলিয়াম, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, তারপরে আসে অ্যানাল ক্যানাল এন্ড অ্যানাস। তার মানে আমাদের জিআই ট্র্যাক্টের একেবারে টার্মিনাল পার্ট হচ্ছে এটা। প্রথমে আমরা অ্যানাল ক্যানালের কিছুটা অ্যানাটমি পড়ে নেব। এনাস হচ্ছে 3 to 4 সেন্টিমিটার লং ইন অ্যাডাল্টস। এটা মেল ফিমেলে একটু কম বেশি হতে পারে। তারপর ধরুন বাচ্চাদের ক্ষেত্রে আরো ছোট হবে, যার হাইট বেশি, যে যার বডির ওয়েট বেশি তার ক্ষেত্রে একটু বড় হবে। আবার সাইজে ছোট, যারা হাইটে ছোট তাদের ক্ষেত্রে অ্যানাল ক্যানাল বা অ্যানাসের সাইজটা আরো ছোট হতে পারে। বাট অ্যাডাল্টের ক্ষেত্রে আইডিয়াল আমরা বলবো 3 to 4 সেন্টিমিটার লং। এখন এই অ্যানাল ক্যানালের অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এন্ড ল্যাটারাল কোথায় কি আছে সেটা আমাদের জানতে হবে। প্রথমে আসি পোস্টেরিয়রলি, অ্যানোকক্টোজিয়াল লিগামেন্ট। এই লিগামেন্টের নাম আমাদের মনে রাখতে হবে, কারণ অ্যানাল ক্যানালের পিছনে থাকে কি আমাদের ভার্টিব্রা, মেরুদণ্ড। ভার্টিব্রার একেবারে লাস্ট পোর্শনে কি থাকে, কক্সিস বা কক্সিস যাই বলেন না কেন, তার মানে কি ভার্টিব্রার একেবারে লাস্ট পোর্শন স্যাক্রাম, স্যাক্রামের পরে থাকে কক্সিস, যেটা হচ্ছে আমাদের ভার্টিব্রার একদম লাস্ট পোর্শন। তাহলে এই অ্যানোকক্সিয়াল লিগামেন্ট মানে অ্যানাস থেকে এই কক্সিস পর্যন্ত কি থাকবে, আমাদের লিগামেন্ট থাকবে, অ্যানোকক্সিয়াল লিগামেন্ট। এই লিগামেন্টটা টিপ অফ দা কক্সিস থেকে আমাদের অ্যানাল ক্যানালকে সেপারেট করবে। দেন আসি অ্যান্টেরিয়রলি, সেপারেটেড বাই দা পেরিনিয়াল বডি, সামনের দিকে থাকবে পেরিনিয়াল বডি। পেরিনিয়াম কোন পোর্শনটা আমরা যদি চিন্তা করি, ধরেন এটা আমাদের বডির অ্যান্টেরিয়র পার্ট, এটা আমাদের বডির পোস্টেরিয়র পার্ট, তাহলে আমাদের অ্যানাস থাকে এখানে। আর আমাদের ফিমেলদের ক্ষেত্রে ইউরেথ্রা এন্ড ভ্যাজাইনা, তার মানে ভালভা থাকে অ্যান্টেরিয়র দিকে। এন্ড মাঝখানের যে জায়গাটা
দিস ইজ কল্ড দ্য পেরিনিয়াম। মাঝখানের এই জায়গাটা হচ্ছে পেরিনিয়াম। এখানে থেকে কি পেরিনিয়াল বডি। তাহলে দেখেন এই যে অ্যানাল ক্যানেলে অ্যান্টেরিয়রলি থাকতেছে পেরিনিয়াল বডি। আর কি থাকতেছে, মেলের ক্ষেত্রে থাকতেছে মেমব্রেনাস ইউরেথ্রা এন্ড পেনাইল ভালভ অর লোয়ার ভ্যাজাইনা। ফিমেলের ক্ষেত্রে দেখেন এখানে বলেছেন ভালভা ভ্যাজাইনা, তার মানে অ্যান্টেরিয়রলি থাকবে ভ্যাজাইনা ভালভা, আর মেলের ক্ষেত্রে থাকবে পেনিস এন্ড মেমব্রেনাস ইউরেথ্রা। ল্যাটারালি থাকবে হচ্ছে ফোসা। ফোসার নাম হচ্ছে ইস্টিও বা ইস্টিও রেক্টাল ফোসা। ইস্টিও রেক্টাল ফোসা, দুই পাশে দুইটা ইস্টিও রেক্টাল ফোসা। তারপরে আসি হিস্টোলজি। অ্যানাল ক্যানালের লাইনিং এপিথেলিয়ামের নাম হচ্ছে কলামনার এন্ড স্কোয়ামাস। কলামনার আর স্কোয়ামাস। এটার ডিটেলস আমরা আরেকটু পরে জানবো যে অ্যানাল ক্যানালের আপার পোর্শনটা হচ্ছে কলামনার এন্ড লোয়ার পোর্শনটা হচ্ছে স্কোয়ামাস। এন্ড অ্যানাল ক্যানালে ধরেন এটা অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানালে একটা লাইন থাকে যার নাম ডেন্টেড লাইন। ডেন্টেড লাইনের উপরে হচ্ছে কলামনার, নিচে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। এরপরে আসি অ্যানোরেক্টাল রিং বলতে একটা জিনিস আছে, তার আগে আমরা একটু ছবি দেখে আসি। এই যে দিস ইজ দ্য অ্যানোরেক্টাল রিং। অ্যানোরেক্টাল রিং মানে দেখেন আমাদের রেকটামকে, দিস ইজ দ্য রেকটাম, আর এটা হচ্ছে অ্যানাল ক্যানাল। রেকটাম আর অ্যানাল ক্যানালের মাঝখানে দেখেন এরকম একটা মাসেল দিয়ে পুল হয়ে আছে। এই মাসেলটার নাম হচ্ছে পিউবোরেক্টালিস মাসেল। অ্যানোরেক্টাল রিংটা কি দিয়ে ফর্ম হয়? পিউবোরেক্টালিস মাসেল এন্ড ডিপ এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। তাহলে আমরা পিউবোরেক্টালিস মাসেলটা দেখলাম ছবিতে, এখন আমরা একটু দেখে আসি এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটা কোথায় আছে। এখানে দেখেন এই ছবিটা, এখানে পিউবোরেক্টাল মাসেল হচ্ছে লেভেলিং নাম্বার 2। এটা হচ্ছে আমাদের পিউবোরেক্টাল মাসেল। তার উপরে এটা উপরেরটা হচ্ছে ইলিও-কক্সিজিয়াল মাসেল। এটা 1 নম্বরে ইলিও-কক্সিজিয়াল মাসেল, 2 নম্বরটা হচ্ছে পিউবোরেক্টাল মাসেল। এখন আমরা এখানে আরেকটা জিনিস করলাম কি, পিউবোরেক্টাল মাসেলের সাথে ছিল এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। তাহলে এখানে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার কোনটা? বলতেছে 3, 4, 5। এটা 3, এটা 4, এটা 5। এই তিনটা জিনিস মিলে দিস ইজ দ্য এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। তাহলে পিউবোরেক্টালিস মাসেল এন্ড এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। পিউবোরেক্টাল মাসেল কোনটা ছিল? এটা। আর এটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। তার মানে এখানে 2, 3, 4, 5 এই কয়টা জিনিস মিলে, এটা 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 এগুলো জিনিস মিলে কি হচ্ছে আমাদের অ্যানোরেক্টাল রিং ফর্মেশন। তাহলে বলি আমরা অ্যানোরেক্টাল রিং ফর্মেশন হয় কি দিয়ে? পিউবোরেক্টালিস মাসেল এন্ড এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। এখন এই এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটা হচ্ছে যখন আমরা ডিআরই করব, ডিআরইতে আমরা ফিল করতে পারবো। কোথায় পারবো এটা? পোস্টেরিয়রলি এন্ড ল্যাটারালি, পিছনের দিকে এবং পাশের দিকে এটাকে আমরা ফিল করতে পারবো। ওকে, নেক্সট টাইম যখন আমরা কোন একটা পেশেন্টের ডিআরই করব, অবশ্যই আমরা এই জিনিসটা মাথায় রাখবো এবং বোঝার চেষ্টা করবো পোস্টেরিয়রলি অ্যানোরেক্টাল রিংটাকে বুঝতে পারি কিনা, পোস্টেরিয়রলি এন্ড ল্যাটারালি। দা পিউবোরেক্টালিস মাসেল এটা কি করে? এটা হচ্ছে অ্যানাল ক্যানাল এন্ড রেক্টামের মাঝে একটা অ্যাঙ্গেল মেইনটেইন করে, একটা অ্যাঙ্গেল মেইনটেইন করে। এটার নাম অ্যানোরেক্টাল অ্যাঙ্গেল এন্ড ইজ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? কন্টিনেন্স মেকানিজমের জন্য ইম্পর্টেন্ট। যদি রেক্টাম আর এখান ধরেন অ্যানাল ক্যানাল এরকম সোজা হয়, তাহলে কি হবে? স্টুল গুলো এরকম গ্র্যাভিটির কারণে সোজা অ্যানাল ক্যানালে চলে আসবে। বা যদি আমাদের রেক্টাম আর অ্যানাল ক্যানালের মাঝখানে একটা যদি এরকম অ্যাঙ্গেল হয়, যদি একটা অ্যাঙ্গেল থাকে, তাহলে কি হবে? সহজে রেক্টাম থেকে
স্টুল গুলো অ্যানাল ক্যানালে চলে আসতে পারবে না। যখন ডিফিকেশন রিফ্লেক্স শুরু হবে তখন অ্যানাল ক্যানালে আসবে এবং তারপরে ডিফিকেশন হবে। তার আগে পর্যন্ত কি হবে, স্টুল গুলা সব রেকটামে স্টোর হয়। তাহলে স্টুল স্টোরড হয় রেকটামে, রেকটাম থেকে এটা অ্যানাল ক্যানালে আসতে পারে না। কেন? কারণ একটা টিউবোরেক্টালিস মাসেল আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার দিয়ে তৈরি অ্যানোরেক্টাল রিং থাকে। ছবিটা আমরা আরেকবার দেখি। দিস ইজ দ্য অ্যানোরেক্টাল রিং। এটা হচ্ছে পিউবোরেক্টালিস মাসেল দিয়ে তৈরি অ্যানোরেক্টাল রিং। এটা পিউবোরেক্টালিস মাসেল, পিউবোরেক্টালিস মাসেল। আর এটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। এখন এই ছবিটা লক্ষ্য করেন, বাকি কিছু জিনিস আমরা করি। এখানে দেখেন লম্বা করে একটা জিনিস আছে, এটা 15 নাম্বার, যেটা এটার নাম বলতেছে লঙ্গিটিউডিনাল রেকটাল মাসেল। রেকটাল মাসেল, এটা দেখতে লঙ্গিটিউডিনাল, এটার নামটা আমাদের সহজে মনে থাকবে। এরপরে আসেন নাম্বার 14। 14টা দেখেন, এই যে এদিকে এরকম করে না, তার মানে এটা এরকম সার্কুলার, এটা সার্কুলার, তার মধ্যে এটার নাম হচ্ছে সার্কুলার রেকটাল মাসেল। ওকে, দেন নাম্বার 13 এ আসেন। এই জায়গাটাতে থাকে, এই যে দেখেন পিউবোরেক্টালিস মাসেলটা ব্লু কালার করি আমি। এই যে এখানে ছিল, এটা 2 নম্বরে পিউবোরেক্টালিস মাসেল, আর এখানে এক্সটার্নাল স্ফিংক্টার। এই বরাবর হচ্ছে আমাদের অ্যানোরেক্টাল রিং। অ্যানোরেক্টাল রিং এর উপরে রেকটাম, উপরে রেকটাম, নিচে অ্যানাল ক্যানাল। পিউবোরেক্টাল রিং, দেখেন উপরের গুলো মাসেলের নাম রেকটাল মাসেল, রেকটাল মাসেল, আর নিচের গুলা হচ্ছে অ্যানাস। তাহলে অ্যানাল ক্যানেলের জিনিসগুলো নিচে। এই যে আমাদের অ্যানোরেক্টাল জাংশন, সেটা হচ্ছে 13 নম্বর অ্যানোরেক্টাল জাংশন। এরপর আমাদের জানতে হবে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার কোনটা। ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার হচ্ছে এই ভিতরে, 11 নাম্বারটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, দিস ওয়ান, গ্রিন কালার, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। আর এই পাশে কোনটা, এই যে গ্রিন কালার হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। ওকে, তাহলে যদি আমরা একটু সহজ করে ছবিটাকে আঁকার চেষ্টা করি, দেখে এই বরাবর ধরেন আমাদের অ্যানোরেক্টাল রিং, অ্যানোরেক্টাল জাংশন, উপরে রেকটাম, নিচে অ্যানাস। এখন এই রেক্টো অ্যানাল জাংশন বরাবর এখান দিয়ে একটা মাসেল আসে, মাসেলের নাম হচ্ছে পিউবোরেক্টালিস মাসেল, পিউবোরেক্টালিস মাসেল। এন্ড এখানে স্ফিংক্টার থাকে, দেখেন এদিকে থাকবে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, বাইরের দিকে থাকবে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারের আবার 3টা পার্ট আছে। তাহলে এই পিউবোরেক্টালিস মাসেল, পিউবোরেক্টালিস মাসেল আর আমার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার দুজনে মিলে তৈরি করতেছে অ্যানোরেক্টাল রিং। অ্যানোরেক্টাল রিংটা কেন ইম্পর্টেন্ট? এটা কি করে? এটা কন্টিনেন্স মেনটেন করে। কন্টিনেন্স মানে কি? কন্টিনেন্স মানে হচ্ছে আমাদের রেকটামটা কি স্টুলের স্টোর হাউস, স্টুল গুলো স্টোর হয় রেকটাম, কিন্তু সবসময় কি এটা আমাদের অ্যানাল ক্যানাল দিয়ে বাইরে আসে? আসে না। যখন ডিফিকেশন রিফ্লেক্স হয় তখন শুধুমাত্র ডিফিকেশন হয়। তার মানে এটা আমরা ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি, এটাই হচ্ছে কন্টিনেন্স। কিন্তু যে পেশেন্টদের ক্ষেত্রে এই যে স্ফিংক্টার গুলা, ইন্টারনাল স্ফিংক্টার, এক্সটার্নাল স্ফিংক্টার, স্ফিংক্টারে যদি প্রবলেম হয়, বিশেষ করে এক্সটার্নাল স্ফিংক্টারে যদি প্রবলেম হয়, তাহলে কি হবে না, পেশেন্ট ভলান্টারিলি কন্টিনেন্স মেনটেন করতে পারবে না। পেশেন্ট চাইলেই তার বাথরুম আটকায় রাখতে পারবে না, এটাকে বলা হয় ইনকন্টিনেন্স। এ পর্যন্ত সবার কাছে ক্লিয়ার?
কাইন্ডলি কেউ একটু রেসপন্স করবেন প্লিজ। ডক্টর মেহেদি ভাইয়া, ডক্টর নাজমুন আপু। জি ম্যাম, ক্লিয়ার ম্যাম। ম্যাম একটু ভয়েস কোয়ালিটিটা ভালো হইলে মানে একটু ভালোভাবে বোঝা যাইতো ম্যাম। সাউন্ডটা কি খুব অল্প শোনা যাচ্ছে ভাইয়া? জি ম্যাম, একটু অল্প শোনা যাচ্ছে এবং ম্যাম ক্লিয়ার না, আমার কাছে একটু ক্লিয়ার মনে হচ্ছে না। আচ্ছা, সবার কাছে কি সেম প্রবলেম মনে হচ্ছে? ডক্টর নাজমুন আপু, ডক্টর সাফাত আপু, কাইন্ডলি একটু যদি রেসপন্স করতেন। ভয়েসের সমস্যাটা কি সবার কাছে সেম? আপু ভয়েসের সমস্যা হচ্ছে কিন্তু খুবই। আসসালামু আলাইকুম আপু, নেটওয়ার্কের অনেক প্রবলেম হচ্ছে, তো বারবার শুধু লেফট হতে হচ্ছে, আবার জয়েন করতে হচ্ছে, ভয়েসেরও প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি তোমার নেটওয়ার্কটা একটু চেক করি। আচ্ছা ঠিক আছে, হোপফুলি এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই ছবির পার্ট গুলো আমরা একটু রিকল করবো, আপনারা একটু রেসপন্স করেন। হ্যাঁ, এখানে আমাদের এই জিনিসটা কি? এটা আপু ভাইয়ারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। এই জিনিসটার নাম কি মেহেদি ভাইয়া? জি ম্যাম, জি ভাইয়া, এই যে ব্লু কালারের আমি দাগ এটা দিলাম, হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। ভেরি গুড। তারপরে এটা ম্যাম 2 নাম্বারটা হচ্ছে ম্যাম লিভেটর অ্যানাই মাসেল। লিপেটর অ্যানাই মাসেলের আবার তিনটা পার্ট থাকে, এখানে দুটা পার্ট দেখানো হয়েছে। লিপেটর অ্যানাই এর মধ্যে এটার নাম স্পেসিফিক্যালি টিউবোরেক্টালিস। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? টিউবোরেক্টালিস আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার এই দুজন মিলে কি তৈরি করে? অ্যানোরেক্টাল রিং তৈরি করে। তাহলে লিভেটর অ্যানি বললেও অ্যান্সার ঠিক আছে। আরো স্পেসিফিক বলতে চাইলে এটার নাম টিউবোরেক্টাল মাসেল। আর একটু উপরের দিকে এইখানে হইলে বলবেন ইলিওকক্টিজিয়াল। ইলিওকক্টিজিয়াল মাসেল। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ডক্টর সাফাত আপু একটু রেসপন্স করেন প্লিজ। এটা কি? এটা 11 নাম্বারের এটা এক্সাক্ট। এটা ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। তাহলে এই কয়টা জিনিস কেনা আমাদের জন্য একেবারে খরচ। এরপর আমরা সামনে আগাই। এক্সটার্নাল স্ফিংক্টার, ইন্টারনাল স্ফিংক্টার, তাহলে আমরা ছবিতে দেখে চিনতে পারছি। এখন এদের সম্পর্কে আমরা ডিটেলসে পড়ি। আসো, এক্সটার্নাল স্ফিংক্টারটাই হচ্ছে মেইন অফ দ্য অ্যানাল স্ফিংক্টার, মানে বেশি ইম্পর্টেন্ট। এন্ড এইটার আবার তিনটা পার্ট আছে, ডিপ, সুপারফিশিয়াল আর সাবকিউটেনিয়াস পোর্শন। কিন্তু এটা একটা সিঙ্গেল মাসেল, শুধু একটা মাসেল, বাট এই মাসেলটাকে আমরা তিনটা ভাগে চিন্তা করতে পারি। একটু ডিপের দিকে কিছু ফাইবার, সুপারফিশিয়াল কিছু ফাইবার, এন্ড সাবকিউটেনিয়াস কিছু ফাইবার। এই যে ছবিতে দেখেন, এটাকে তিনটা ভাগ ছিল না, একটা দুটা তিনটা। একটা ডিপ, এটা ডিপ, সরি এটা ডিপ, এটা ডিপ, এটা ধরেন হচ্ছে সুপারফিশিয়াল, এটা ধরেন সাবকিউটেনিয়াস। তাহলে তিনটা ভাগে আমরা সাব ডিভাইড করি। এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। এখন এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারের নার্ভ সাপ্লাই হচ্ছে সোমাটিক। সোমাটিক ভলান্টারি মাসেল, ভলান্টারিলি একে আমরা কন্ট্রোল করতে পারি। ধরেন এখন আমাদের মধ্যে কারো একজনের, ধরেন সাপোজ মেহেদি ভাইয়ার হচ্ছে ওনার ডেফিকেশনের আর্জ আসে, ওকে, কিন্তু এখন উনি ক্লাস করতেছেন, যে আমি ক্লাস শেষ করে 1 ঘন্টা পরে ওয়াশরুমে যাবো, এখন যাবো না, ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, উনি ক্লাস মিস করতে চাচ্ছেন। তাহলে এখন ভাইয়া কি করবে? তার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারটাকে কনস্ট্রিকশন করে ডেফিকেশনটাকে কন্ট্রোল করে রাখতে পারবে। এটা হচ্ছে সোমাটিক নার্ভ সাপ্লাই এর জন্য। এন্ড ভলান্টারি মাসেল আছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারে, তার কারণে এই স্ফিংক্টারটাকে ভাইয়া কন্ট্রোল করতে পারবে। এন্ড এই যে কন্ট্রোল করতে পারতেছেন উনি, এটাকে বলা হয় কন্টিনেন্স। ওকে, এন্ড এই এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারের কালার হচ্ছে রেড, লাল কালারের। এন্ড পুডেন্ডাল নার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুডেন্ডাল নার্ভ। তাহলে পুডেন্ডাল নার্ভ দিয়ে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার সাপ্লাই পায়। এখন কোনো কারণে যদি এই পুডেন্ডাল নার্ভটা ড্যামেজ হয়ে যায়,
পুডেন্ডাল নার্ভ কেন ড্যামেজ হতে পারে? খুবই কমনলি এটা হয় হচ্ছে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি যখন হয় মায়েদের, অবস্ট্রাক্টেড লেবারের কারণে কি হতে পারে? এপুডেন্ডাল নার্ভের ইনজুরি হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় এনবিডির পরে, এনবিডিরও ধরেন 5 বছর 10 বছর পরে কি হয়, এই এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারটা আর কাজ করে না। বা যাদের ধরেন মাল্টিপ্যারাস, অনেকগুলা নর্মাল ডেলিভারি হয়েছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কি হতে পারে? পুডেন্ডাল নার্ভের ইনজুরি হয়ে তখন এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের কন্টিনিউয়াসটা মেনটেন করতে পারবে না পেশেন্ট। তখন যে কমপ্লিকেশন হবে তার নাম ফিকাল ইনকন্টিনেন্স। ওকে, এরপরে আসি আমরা ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। এটা হচ্ছে থিকেন ডিস্টাল কন্টিনিউয়েশন অফ দ্য সার্কুলার মাসেল লেয়ার অফ দ্য রেক্টাম। রেক্টামের সার্কুলার মাসেলের একটা কন্টিনিউয়েশন। ছবিতে আবার যাই, এই দেখেন রেক্টামের সার্কুলার মাসেল ছিল এখানে কোনটা? নাম্বার 14, তাই না? এটা ছিল রেক্টামের সার্কুলার মাসেল। এই মাসেলেরই দেখেন কন্টিনিউয়েশন হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। এখন এটা হচ্ছে ইনভলান্টারি, এটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, অলদো ইনারভেটেড বাই দা অটোনমিক নার্ভাস সিস্টেম। এখানে অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করে। এন্ড এখানে কিছু নন অ্যাড্রেনার্জিক এন্ড নন কোলিনার্জিক ফাইবারও এখানে থাকে। তাহলে অটোনমিক, নন অ্যাড্রেনার্জিক এন্ড নন কোলিনার্জিক ফাইবার। তাহলে এখানে এই মাসেলটার নাম কি? ডক্টর নাজমুন আপনি কাইন্ডলি একটু অ্যান্সার করবেন, এই মাসেলটার নাম কি? আসসালামু আলাইকুম আপু, পিউবোরেক্টালিস মাসল। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড, পিউবোরেক্টালিস মাসেল। এরপরে আসি আমরা এপিথেলিয়াম এন্ড সাব এপিথেলিয়াল স্ট্রাকচার। এখন রেক্টামের এপিথেলিয়াম, রেক্টামের এপিথেলিয়াম হচ্ছে কলামনার। রেক্টামের এপিথেলিয়াম হচ্ছে কলামনার। এটা রেক্টামের পরেই কি? রেক্টামের কন্টিনিউয়েশন হচ্ছে অ্যানাল ক্যানাল। তাহলে রেক্টামের পরে অ্যানাল ক্যানালের যে অংশটা শুরু হয় সেই জায়গাটা কি থাকবে? কলামনার থাকবে। ধরেন এটা আমাদের রেক্টাম, এরপরে ধরেন এটা আমাদের অ্যানাল ক্যানাল, এটা ধরেন অ্যানোরেক্টাল রিং। এটা অ্যানো রেক্টাল রিং, এর উপরে কলামনার, এর নিচেও কিছুটা কলামনার। এরপরে এখানে একটা লাইন হবে যার নাম ডেন্টেড লাইন। ডেন্টেড লাইনের নিচে হয়ে যাবে কি? ডেন্টেড লাইনের নিচে হয়ে যাবে স্কোয়ামাস। ডেন্টেড লাইনের নিচে হয়ে যাবে স্কোয়ামাস। ওকে, তাহলে অ্যানোরেক্টাল রিং এন্ড আপার অ্যানাল ক্যানালে হচ্ছে পিঙ্ক কলামনার এপিথেলিয়াম, পিঙ্ক কলামনার এপিথেলিয়াম। ওকে, তাহলে রেক্টাম, অ্যানোরেক্টাল রিং and upper part of the anal canal, এই পর্যন্ত হচ্ছে কলামনার। এরপরে এই কলামনার মিউকোসাটা কিউবয়েডাল হয়েছে, ট্রানজিশনাল জোন। ট্রানজিশনাল জোন, এই যে ডেন্টেড লাইনের এই জায়গাটা কি? ট্রানজিশনাল জোন। এটা হচ্ছে ডেন্টেড লাইন। তাহলে কলামনার থেকে স্কোয়ামাস সেলে কনভার্টেড হওয়ার মাঝখানে যে জোনটা, দিস ইজ কল্ড দা ট্রানজিশনাল জোন। এখানে কি থাকে? 8 থেকে 12টা ভার্টিক্যাল কলাম থাকে, এরকমের ভার্টিক্যাল কলাম এই জায়গাটা, এরকম 8 থেকে 12টা ভার্টিক্যাল কলাম থাকে। And separated by anal sinus that forms pores at their lower end, the anal valves or crypts. তার মানে এখানে anal valve থাকে, crypt থাকে, কিছু ফোল্ড থাকে। ওকে, তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের কি? ট্রানজিশনাল জোন, যেখানে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে। এরপরে এরপরে ডেন্টেড লাইন। ডেন্টেড লাইন এটা হচ্ছে এমব্রায়োলজিক্যাল জাংশন বিটুইন দ্য এন্ডোডার্মাল এন্ড এক্টোডার্মাল পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল। এন্ডোডার্মাল কোনটা?
উপরে এই যে আমাদের কলামনার যতটুকু অংশ ছিল, আমাদের কলামনার যতটুকু অংশ ছিল, এটা হচ্ছে আমাদের এন্ডোডার্ম। তার মানে কি, রেক্টাম, অ্যানোরেক্টাল রিং এন্ড আপার পার্ট অফ দা অ্যানাল ক্যানাল, এগুলা হচ্ছে এন্ডোডার্মা। কিন্তু আমাদের লোয়ার পার্ট অফ দা অ্যানাল ক্যানাল, যেখানে স্কোয়ামাস এপিথেলিয়াম আছে, সেটা হচ্ছে আমাদের এক্টোডার্মা। ওকে, তাহলে ডেন্টেড লাইনের নিচে নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে আমরা বলছি ডেন্টেড লাইনের পিছনে হচ্ছে না, নিচে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। কোন ধরনের স্কোয়ামাস? নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, যেখানে কোনো গ্ল্যান্ড নাই, কোনো হেয়ার নাই, কিন্তু কি আছে? সোমাটিক সেন্সরি নার্ভিং। সোমাটিক সেন্সরি নার্ভিং। তার মানে যদি এই এক্সটার্নাল পোর্শনে ডেন্টেড লাইনের নিচে, এনাসে ডেন্টেড লাইনের নিচে যেখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আছে, সেখানে যদি কোনো প্যাথোলজি হয়, সেটা কি হবে? পেইনফুল হবে। যেমন আমাদের এক্সটার্নাল হেমোরয়েড পেইনফুল, কিন্তু ইন্টারনাল হেমোরয়েডে ব্লিডিং বেশি হয়, পেইন কম থাকে। কিন্তু এক্সটার্নাল হেমোরয়েড যেহেতু স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম ইনভলভ করে, দ্যাটস ওয়াই এটা পেইনফুল। তার মানে অ্যানাল ক্যানালের লোয়ার পার্ট, যেটা ডেন্টেড লাইনের নিচে, এই পার্টে যদি কোনো প্যাথোলজি হয়, তাহলে কি হবে? পেইনফুল হবে। এরপরে আসে লিম্ফ্যাটিক ড্রেনেজ। তাহলে আমরা এই ছবিটা আবার রাখি। এটা আমাদের ডেন্টেড লাইন, আর এর উপরে ধরেন আমাদের রেক্টাম, এটা ধরেন অ্যানোরেক্টাল লাইন, এটা হচ্ছে রেক্টাম, অ্যানোরেক্টাল রিং, এটা আমাদের ডেন্টেড লাইন, আমাদের ডেন্টেড লাইন। ওকে, তাহলে আমাদের ডেন্টেড লাইনের উপরে কলামনার, রেক্টামেও কলামনার, কিন্তু ডেন্টেড লাইনের নিচে স্কোয়ামাস। এখন এটা গেল আমাদের হিস্টোলজি। এখন যদি আমরা চিন্তা করি লিম্ফ্যাটিক ড্রেনেজ, এই লিম্ফ্যাটিক ড্রেনেজ করার ক্ষেত্রেও এই ডেন্টেড লাইনটা ইম্পর্টেন্ট। কারণ ডেন্টেড লাইনের উপরে আপার হাফ অফ দা অ্যানাল ক্যানাল অ্যাবাভ দা ডেন্টেড লাইন, সেখানে মেজোরেক্টাল লিম্ফ নোডে যাবে, দেন প্যারায়োটিক লিম্ফ নোডে যাবে, দেন ইনফেরিয়র মেসেঞ্টারিক চেইনে যাবে। এটা কোনটা? অ্যাবাভ দা ডেন্টেড লাইন। ডেন্টেড লাইনের উপরে এই জায়গা কোথায় কোথায় যাবে দেখে? মেজোরেক্টাল লিম্ফ নোড, দেন প্যারায়োটিক, দেন ইনফেরিয়র মেসেঞ্টারি। ওকে, আর এর নিচের যে জায়গাটা, এটা এটা এই জায়গা থেকে লিম্ফ নোড যাবে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড এন্ড ডিপ ইনগুইনাল, সুপারফিশিয়াল এন্ড ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। ওকে, তাহলে ডেন্টেড লাইনের ইম্পর্টেন্স কি? এই পর্যন্ত আমরা ডেন্টেড লাইনের 3টা ইম্পর্টেন্স বললাম। হ্যাঁ, একটা হচ্ছে ডেন্টেড লাইনের উপরে এন্ডোডার্ম, ডেন্টেড লাইনের নিচে এক্টোডার্ম। ওকে, ডেন্টেড লাইনের উপরে আর নিচের মধ্যে পার্থক্য হচ্ছে উপরে কলামনার, নিচে স্কোয়ামাস এপিথেলিয়াম। দেন 3 নম্বরে আসে ডেন্টেড লাইনের উপরে যাবে কোথায়? লিম্ফ নোড, মেজোরেক্টাল, দেন প্যারাঅ্যাওটিক, ইনফেরিয়র মেসেঞ্টারি, এই জায়গাগুলি। আর ডেন্টেড লাইনের নিচে দিয়ে যাবে কোথায়? ইনগুইনাল। ওকে, এবার আমরা অ্যানাল প্যাথোলজিতে চলে আসি। অ্যানাসের কিছু ইম্পর্টেন্ট প্যাথোলজিক্যাল ব্যাপার আছে, যেটা সার্জিক্যালি কারেক্ট করা যায়, সার্জিক্যাল ডিজিজ। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে অ্যানাল ফিশার। এছাড়াও আছে কি? হিমোরয়েড। তারপরে হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস। এই 3টা জিনিস একদম কমন। ফিশার, আচ্ছা আরেকটা আছে ফিস্টুলা। ফিশার, ফিস্টুলা,
হেমোরয়েড এন্ড অ্যাবসেস। সার্জারিতে, জেনারেল সার্জারিতে বলেন আর কোলোরেক্টাল সার্জারিতে বলেন, আপনি সার্জারি অ্যাডমিশন ডিউটি যেদিন করবেন আপনার এই 4টা প্যাথোলজির পেশেন্ট আপনি পাবেনই পাবেন, যে কোনো হাসপাতালে কাজ করতে। খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন অ্যানাল ফিশার কি? অ্যানাল ফিশারের নাম হচ্ছে ফিশার ইন অ্যান, আবার অ্যানাল ফিস্টুলার নাম হচ্ছে ফিস্টুলা ইন অ্যান। এটা হচ্ছে একটা লংগিটিউডিনাল আলসার ইন দা এনোডার্ম, এনোডার্ম, ডিস্টাল অ্যানাল ট্র্যাক্ট। কিন্তু এটা ডেন্টেড লাইনের নিচে না, ডেন্টেড লাইনের উপরে পর্যন্ত, নট বিয়ন্ড দা ডেন্টেড লাইন। অ্যানাল বার্ডস থেকে প্রক্সিমালি টুয়ার্ডস বাট নট বিয়ন্ড দা ডেন্টেড লাইন। এখন এই অ্যানাল ফিশার কমনলি কোথায় হয়? কমনলি অ্যানাসের পোস্টেরিয়র দিকে হয়, ফ্রিকোয়েন্টলি পোস্টেরিয়র দিকে হয়। পোস্টেরিয়র অ্যানাল ফিশার কমন। এখন অ্যানাস, যখন আপনি একটা পেশেন্টকে লিথোটমি পজিশনে শোয়াবেন, পেশেন্ট ধরেন শুয়ে আছে, তাহলে এটা আপনার অ্যান্টেরিয়র পাশ, এটা আপনার পোস্টেরিয়র পাশ। ওকে, এখন এই পোস্টেরিয়রে এই জায়গাটাকে বলি আমরা 6 o'clock। এটাকে একটা ঘড়ির মতো চিন্তা করলে এটা হয় 12 o'clock, এটা হয় 6 o'clock, 3, এরকম ঘড়ির হিসাবে চিন্তা করি আমরা। তাহলে পোস্টেরিয়র মানে হচ্ছে 6 o'clock, এন্ড এই জায়গাটাতে কমনলি কি হয়? ফিশার। ওকে, কিন্তু 12 o'clock বা অ্যান্টেরিয়রে কাদের ফিশার হয়? ফিমেল। কাদের? ফিমেল। কেন? ফিমেলদের মেনলি হয় ভ্যাজাইনাল ডেলিভারির সময়, ভ্যাজাইনাল ডেলিভারি অথবা ফোর্সেপ ডেলিভারি অথবা বেন্টোস ডেলিভারি। এই ক্ষেত্রে কি হয়? অ্যান্টেরিয়র অ্যানাল ফিশার হয়। তাহলে কোন একটা ফিমেলের যদি অ্যানাল ফিশার হয়, মোস্ট প্রবাবলি এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যানাল ফিশার। আর যদি কোনো একজন মেলের ক্ষেত্রে অ্যানাল ফিশার হয়, এটা মোস্ট কমনলি পোস্টেরিয়র মিডলাইন অ্যানাল ফিশার। এই পেশেন্টদের কি হয়? ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের টোন বেড়ে যায়, হাইপারটোনিয়া। মানে এখানে হচ্ছে লংগিটিউডিনাল আলসার। এখন লংগিটিউডিনাল আলসারটা কেন হবে? ফ্রিকশনের জন্য হবে। ফ্রিকশন কেন হবে? হার্ড স্টুলের জন্য হবে। হার্ড স্টুল কেন হবে? কনস্টিপেশনের জন্য। দেন হু ইজ দ্য মেইন কালপ্রিট হিয়ার? দ্য কনস্টিপেশন। কনস্টিপেশন মানে হার্ড স্টুল। হার্ড স্টুল পাস হওয়ার সময় ফ্রিকশন হবে, ফ্রিকশন হয়ে ছিলে যাবে বা কেটে যাবে। এটাকে বলতেছে একটা লংগিটিউডিনাল আলসার, যেটাই হচ্ছে ফিশার। এখন এখানে ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা কি হবে? সেখানে ইনফ্লামেশন হয়ে সেখানকার টোন বেড়ে যাবে, হাইপারটোনিয়া। এন্ড ডিআরই করতে গেলে দেখবো পেশেন্টের অ্যানাস দিয়ে আমরা আমাদের আঙুল পাস করতে পারতেছি না, এত টাইট হয়ে আছে। ওকে, ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা ইনভলভ হলে সেখানে হাইপারটোনিয়া হয়ে যায়, টোন বেড়ে গিয়ে একদম কনস্ট্রিক্টেড হয়ে যায়। ডিআরই করার সময় বুঝতে পারবো যে ইনক্রিজড টোন অফ দ্য ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। এখানে একটা ভিশিয়াস সাইকেল। ভিশিয়াস সাইকেল বলতে একবার একটা জায়গা দিয়ে কেটে গেল, ধরেন এটা আমাদের অ্যানাল ক্যানাল, এই জায়গাটা কেটে গেল। কেটে গেলে কি হবে? আশেপাশে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হয়ে এটা আরো শ্রিঙ্কেজ হবে, হাইপারটোনিয়া হয়ে ধরে আরেকটু ছোট হয়ে যাবে। ওকে, এরপরে ধরেন কিছুদিন পরে আবার, এখন যেহেতু পাসেজটা আরো ছোট হয়ে গেছে, এখন পেশেন্টের যখন আবার কনস্টিপেশন হবে, তাহলে আবার ফ্রিকশন হবে, আরো বেশি করে ফ্রিকশন হবে। বিকজ এখন দেখেন কত বড় ছিল আগে, এখন কত ছোট হয়ে গেছে। এখন আরো বেশি ফ্রিকশন হবে, এন্ড এখান দিয়ে আবার আলসার হলে আবার ইনফ্লামেশন হবে, কিন্তু সাইজটা আরেকটু ছোট হয়ে যাবে। তাহলে এরকম করে কি একটা ভিশিয়াস সাইকেল হয়ে আস্তে আস্তে করে ইন্টারনাল স্ফিংটারটার টোন দিন দিন শুধু বাড়তেই থাকবে। এন্ড এটা একটা নন হিলিং ব্যাপার, হিলিং হচ্ছে না। হিলিং হওয়ার আগে আবার আবার ইনজুরি হচ্ছে। এন্ড রিপিটেড ট্রমা, বারবার করে কনস্টিপেশন, বারবার করে ট্রমা, এন্ড ফাইনালি ক্রনিক এন্ড ডিপ প্রেশার। ক্রনিক এন্ড ডিপ প্রেশার। অ্যাকিউট অ্যানাল ফিশার অনেক বেশি পেইনফুল, একদম সিভিয়ার পেইনফুল। কিন্তু ক্রনিক ফিশার একটু পেইন কম হয়, কিন্তু সেখানে হচ্ছে আবার পেইন কম হয় বলতে পেশেন্ট অ্যাকচুয়ালি পেইনটার সাথে অভ্যস্ত হয়ে যায়, এন্ড ব্লিডিং বেশি হয়। এন্ড এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কনস্টিপেশনে অনেক কষ্ট হয়, কারণ তার ইন্টারনাল স্ফিংটারের টোন বেড়ে গিয়ে অ্যানাল ক্যানালটা অনেক ন্যারো হয়ে যায়।
ওকে, তাহলে এটা ছিল আমাদের অ্যানাল ফিশারের জেনারেল আলোচনা। এরপরে আসি আমরা অ্যানাল ফিশার যদি আমরা ক্লাসিফাই করি অ্যাকিউট আর ক্রনিক, এবং হয় হচ্ছে মিড লাইনে, পোস্টেরিয়রটা হয় হচ্ছে মেলে বেশি, অ্যান্টেরিয়রটা হবে হচ্ছে ফিমেলে বেশি। কেন? এনবিডি কোর্সে ভেন্ট্রোস এগুলা ইউজ করার কারণে। এখন সিমটম কি? পেইন অন ডেফিকেশন, সিভিয়ার পেইন হয়, ব্রাইট রেড পার রেক্টাল ব্লিডিং। তার মানে যখনই বলবে পেইনফুল ব্রাইট রেড পার রেক্টাল ব্লিডিং, এর মানে হচ্ছে ফিশার, অ্যাকিউট অ্যানাল ফিশার। ওকে, সাথে মিউকাস ডিসচার্জ হতে পারে এবং পেশেন্টের কনস্টিপেশন থাকবে মাস্ট। ওকে, তাহলে পেইন অন ডেফিকেশন, সোজা কথায় পেইনফুল পার রেক্টাল ব্লিডিং, পেইনফুল পার রেক্টাল ব্লিডিং। এখন ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে আমরা প্রথমে অপারেশনে যাব না, প্রথমে পেশেন্টকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব, কনজারভেটিভ ইনিশিয়াল। এখানে আমরা নর্মালি কি দিই? আমরা দিই হচ্ছে ফ্রিলাক্স সিরাপ, ফ্রিলাক্স বা এবোলা এ ধরনের সিরাপ দিই স্টুল সফটনার হিসাবে, স্টুল বাল্কিং এজেন্ট, স্টুল সফটনার। দেন হচ্ছে কিছু অয়েনমেন্টের নাম হচ্ছে জিটিএন, আর একটা নাম হচ্ছে ডিলটায়াজেল। ডিলটায়াজেল হচ্ছে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লক। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করে? ভ্যাসোডাইলেটেশন করে। আর জিটিএন হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এটাও ভ্যাসোডাইলেটেশন করে। তো জিটিএনটা বাজারে পাওয়া যায় হচ্ছে রেক্টো কেয়ার অয়েনমেন্ট হিসেবে, আবার পাওয়া যায় হচ্ছে নাইট্রোবাস হিসেবে, ট্রেড নেম আর কি, নাইট্রোবাস। এই অয়েনমেন্ট গুলো আমরা পেশেন্টদেরকে দিই আফটার ডেফিকেশন, যখন পেইন হয় ডেফিকেশনের পরে বা দিনে 2-3 বার করে এই অয়েনমেন্ট আমরা পেশেন্টদেরকে এনাল ক্যানালে লাগাতে দেব। এটা হচ্ছে টপিক্যাল কিছু জিনিস, জিটিএন, ডিলটায়াজেল। এছাড়া আমরা দিতে পারি বোটুলিনাম টক্সিন বা বোটক্স দিতে পারি। বোটক্স হচ্ছে ইনজেকশন, বোটক্সের ইনজেকশন দিতে পারি, দিলে ওই হাইপার টনিসিটিটা রিল্যাক্স হবে, আমরা বোটক্স দিতে পারি। তাহলে 1 নম্বরে আমরা কি বলছি? স্টুল সফটনার দিব, স্টুল সফটনার কি? ফ্রিলাক্স, এবোলা, এগুলো। 2 নম্বরে হচ্ছে টপিক্যাল দিব। টপিক্যাল কি? টপিক্যাল মানে জিটিএন, নাইট্রোগ্লিসারিন, ডিলটায়াজেল, আর ইনজেকশন দিতে পারি আমরা বোটক্স। এরপরেও যদি কাজ না হয়, তারপরে আমরা যাব সার্জারিতে। এই 3টা জিনিস যদি ফেইলিওর হয়, দেন উই উইল গো ফর সার্জারি। সার্জারির নাম হচ্ছে ল্যাটারাল ইন্টারনাল স্ফিংটারোটমি, ল্যাটারাল ইন্টারনাল স্ফিংটারোটমি বা এলআইএস। এখন কথা হচ্ছে এখানে আমরা এলআইএস কেন করবো? হোয়াই এলআইএস? আই কেন? এক্সটার্নাল স্ফিংটারকে কেন আমরা কাটবো? ইন্টারনাল স্ফিংটারকে কেন আমরা কাটবো? কারণ এখানে প্যাথোলজিটাই হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যানাল স্ফিংটারের হাইপারটনিসিটি। আর এটাকে যদি আমরা কেটে দিই, কেটে রিল্যাক্স করে দিই, তাহলে কি হবে? স্টুল পাস করাটা সুবিধা হবে। তাহলে সার্জারির নাম হচ্ছে ল্যাটারাল ইন্টারনাল স্ফিংটারোটমি। ওকে, তাহলে আমরা হচ্ছে অ্যানাল ফিশারের ট্রিটমেন্টটা আরেকবার রিপিট করি। 1 নম্বরে হচ্ছে প্রথমে হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ এর মধ্যে বলবো আমরা স্টুল সফটনার, আর কি? স্টুল বাল্ক ফর্মিং এজেন্ট মানে ইসবগুলাট। এরপর আমরা দিব হচ্ছে টপিক্যাল কিছু ড্রাগ। টপিক্যাল ড্রাগের নাম জিটিএম এন্ড ডিলটিয়াজেল। এরপরে দিব আমরা ইনজেকশন বোটক্স। এটা কিন্তু মানে লোকালি দেওয়া হয়, এটা আইভি ইনজেকশন। অ্যানাল ক্যানালের ওইখানে বোটক্স ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশন বোটক্স।
তাহলে এই পর্যন্ত হচ্ছে কনজারভেটিভ। এগুলা যদি ফেল হয় দেন যাব সার্জারি। সার্জারির নাম ল্যাটারাল ইন্টারনাল স্ফিংটারোটমি। ওকে, এন্ড এই ল্যাটারাল ইন্টারনাল স্ফিংটারোটমির পরে আরো অ্যাডভান্স সার্জারি আছে, তার নাম অ্যানাল অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ। এই হচ্ছে অল অ্যাবাউট আওয়ার অ্যানাল ফিশারের ট্রিটমেন্ট। এই পর্যন্ত ক্লিয়ার? মেহেদি ভাইয়া, নাজমুন আপু একটু রেসপন্স করে। জি ম্যাম। ইয়েস ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা আসি হিমোরয়েডস। হিমোরয়েডস কে আমরা বাংলায় যেই নামে চিনি তার নাম হচ্ছে পাইলস। ওকে, সিমটোমেটিক এনলার্জমেন্ট অফ অ্যানাল কুশন। অ্যানাল কুশন কোথায় ছিল? এই যে আমরা বললাম না, এরকম এরকম কিছু জিনিস আমরা পড়লাম যে ছিল এখানে কি থাকে, অ্যানাল কুশনের এখানে কিছু অ্যানাল ভেইন থাকে। এখন কনস্টিপেশনের কারণে সেই ভেইন গুলো এনগলসড হয়ে যায়, টর্সাস হয়ে যায়, ডাইলেটেড হয়ে যায়, এন্ড সেগুলো প্রট্রুশন হয়ে বের হয়ে আসে, সেটাকে বলে হিমোরয়েড। এটার মেইন কারণ হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার যদি বাড়ে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বাড়বে কনস্টিপেশনে, প্রেগনেন্সি। ওকে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বাড়বে। এটা নর্মালি 3টা পজিশনে হয়, 3, 7 and 11 o'clock। এই যে আমরা অ্যানাল ক্যানালটা পেশেন্টকে ধরেন শোয়াই দিলেন, লিথোটমি পজিশনে করলেন, এখন আপনি যেই ভিউতে দেখতেছেন এটা উপরের দিকটা অ্যান্টেরিয়র, নিচের দিকটা পোস্টেরিয়র আপনার। হ্যাঁ, এটা হচ্ছে 12, এটা 3, এটা 6, এটা 9। তাহলে আমাদের হচ্ছে 3, 7, 3 মানে এটা 7 হচ্ছে 6 পরে 7 এখানে, আর 11 হচ্ছে 12 এর আগে, এটা 11। 3, 7, 11 এই 3টা পজিশনে কমনলি হিমোরয়েড পাওয়া যায়, 3, 7 and 11 o'clock পজিশন। এখানের সিমটম হচ্ছে ব্রাইট রেড ব্লিডিং, পেইনলেস। পেইনলেস কিন্তু ফিশারে ছিল পেইনফুল। হিমোরয়েডস আর কি হয়, প্লুরিটাস এন্ড অ্যানাল ইচিং হয়, এন্ড মিউকাস ডিসচার্জ, এন্ড হেমোরয়েডটা কি হতে পারে, প্রোলাপস হতে পারে। ওকে, এখন কথা হচ্ছে আমরা বলছি হিমোরয়েড পেইনলেস, তাহলে হিমোরয়েড পেইনফুল কখন হবে? পেইনফুল হিমোরয়েড হবে যদি হিমোরয়েডটা থ্রম্বোসড হয়। যদি থ্রম্বোসড, হিমোরয়েড তো মেইনলি হচ্ছে ভেইন, ভেইন গুলো ইনভলভড হয়, তাহলে ওই ভেইনের মধ্যে যদি থ্রম্বোসিস হয় তখন কি হবে, পেইনফুল হবে। এটা সিভিয়ার পেইনফুল কন্ডিশন। ওকে, নেক্সট, হিমোরয়েডের আবার 4টা ডিগ্রি আছে, 1st, 2nd, 3rd, 4th। 1st ডিগ্রিতে কি হবে, পেশেন্ট শুধুমাত্র ব্লিডিং দেখতে পাবে কিন্তু কোনো কিছু প্রট্রুশন নাই। পেশেন্ট বলবে আমার পায়খানার সাথে রক্ত যায়, কিন্তু কোনো কিছু কি আপনার হাতে বাজে, কোনো কিছু আপনার পায়খানার রাস্তা দিয়ে বের হয়? বলবেন না, বের হয়। তার মানে এটা 1st ডিগ্রি। 2nd ডিগ্রি মানে হচ্ছে প্রোলাপস হয়েছে কিন্তু এটা একা একা ভিতরে ঢুকে যায়। পেশেন্ট যখন টয়লেটে যায়, ডিফিকেশনের সময় এটা বের হয়ে আসে, ডিফিকেশন শেষ করে সে রুমে আসে, এটা আবার ভিতরে ঢুকে যায়। এটা প্রোলাপস বাট রিডিউস স্পন্টেনিয়াস। এটা হচ্ছে 3rd ডিগ্রি। 3rd ডিগ্রি মানে হচ্ছে এটা প্রোলাপস হবে কিন্তু এটা পেশেন্ট নিজে নিজে অ্যানাল ক্যানালের ভিতর ঢুকাই দিতে পারে, ম্যানুয়ালি রিডিউস। পেশেন্ট নিজে হাত দিয়ে এটা ভিতরে ঢুকাই দিতে পারে। ওকে, এরপর আসি 4th ডিগ্রি। 4th ডিগ্রি মানে হচ্ছে পার্মানেন্টলি প্রোলাপসড। পার্মানেন্ট প্রোলাপস মানে এটা যে বের হয়েছে এটা ভিতরে যায় না, পেশেন্ট চাইলেও এটাকে রিডিউস করতে পারে না। এভাবে আমরা হিসাব করবো 4টা ডিগ্রি অফ হিমোরয়েডস। নেক্সট আসেন হিমোরয়েডস এর কমপ্লিকেশন। স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে, স্ট্র্যাঙ্গুলেশন মানে পেঁচায় যাবে, প্যাচ খেয়ে যাবে। থ্রম্বোসিস, ভেরি পেইনফুল অ্যাকিউট কন্ডিশন। আলসারেশন হতে পারে হিমোরয়েড থেকে, আলসারেশন হয়ে ব্লিডিং।
এখন এই আলসারটা কি হতে পারে? ইনফেকশন হতে পারে। আলসারটা থেকে ইনফেকশন হতে পারে। ইনফেকশন থেকে পোর্টাল পাইনিয়া, দেন এখানে ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়ে গ্যাংগ্রিনও হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে পোর্টাল পাইনিয়া, পোর্টালের সাথে কি সম্পর্ক? পোর্টালের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের এই রেকটামের লোয়ার এন্ড, রেকটামের লোয়ার এন্ডে তো অ্যানাস, তাই না? রেকটামের লোয়ার এন্ডে কি হয়? পোর্টোভেনাস অ্যানাস্টোমোসিস, মানে এখানে পোর্টাল ভেইন এন্ড সিস্টেমিক ভেইনের অ্যানাস্টোমোসিস হয়। হেমোরয়েডস এর এই জায়গাটা পোর্টোভেনাস অ্যানাস্টোমোসিস, পোর্টোসিস্টেমিক, পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকে। তাহলে এখান থেকে পোর্টাল পাই, আলসারেশন, ইনফেকশন, পোর্টাল পাই। আর ব্লিডিং তো হবেই, গ্যাংগ্রিন হতে পারে। গ্যাংগ্রিন কখন হবে? থ্রোম্বোসিস থেকে গ্যাংগ্রিন হবে, থ্রোম্বোসিস থেকে গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন মানে ব্লাড সাপ্লাই হ্যাম্পার। ওকে, তারপরে হেমোরয়েডস এর ট্রিটমেন্ট। প্রথমে হচ্ছে পেশেন্টকে আমরা স্টুল সফটওয়্যার দেবো এখানে, বাল্ব নিচে ফিশারে যেরকম দিলাম কনজারভেটিভ, সেরকম কনজারভেটিভ দিলাম। সেকেন্ডলি, ইনজেকশন অফ স্ক্লেরোজেন, স্ক্লেরোজিং এজেন্ট, যে ভেইনটার মধ্যে হেমোরয়েড হলো, যে ভেইনটা ডাইলেটেড এন্ডোট্রাস হয়ে গেল, প্রোলাপস হয়ে গেল, সেখানে আমরা স্ক্লেরোজিং এজেন্ট দিলে কি হবে? সেই জায়গাটা প্রোলাপস আর ডাইলেটেড থাকবে, স্ক্লেরোজিং হয়ে যাবে, স্ক্লেরোজিং এজেন্ট দেওয়া যায়। এছাড়াও রাবার ব্যান্ড দিয়ে লাইগেশন করা যায়, রাবার ব্যান্ডিং বা রাবার ব্যান্ড লাইগেশন। এরপরে করা যায় স্টেপল হেমোরয়েডোপেক্সি, স্টেপল হেমোরয়েডোপেক্সি। এছাড়া করা যায় হেমোরয়েডেক্টমি। তাহলে এগুলো হচ্ছে আমাদের সার্জিক্যাল অপশন ফর হেমোরয়েডস। ওকে, নেক্সট আসি হিমোগ্লোবিনরা কখন হচ্ছে। আচ্ছা, এটা একটা জিনিস স্কিপ করে গেলাম। এইচএল মানে হচ্ছে হিমোরয়েডাল আর্টারি লাইগেশন। আচ্ছা, এখানে কি হয়? এই যে যেই অ্যানাল কুশনটাকে হিমোরয়েড হলো, সেই অ্যানাল কুশনকে যে আর্টারিটা ব্লাড সাপ্লাই দেয়, ধরেন এটা হচ্ছে একটা হিমোরয়েড, এই যেরকম বের হয়ে চলে আসছে, ওর তো একটা ব্লাড সাপ্লাই আছে, তাই না? এখন যদি আমরা এই ব্লাড সাপ্লাইটাকে লাইগেট করে দিলাম, আর এই অ্যানাল কুশন কোনো ব্লাড সাপ্লাই পাচ্ছে না, তাহলে এখন কি হবে? ও আস্তে আস্তে শ্রিঙ্কেজ হয়ে যাবে এন্ড ভ্যানিশ হয়ে যাবে, শ্রিঙ্কেজ হয়ে যাবে। ঠিক? তাহলে এটা হচ্ছে হেমোরয়েডাল আর্টারি লাইগেশন। আচ্ছা, এরপর হচ্ছে হেমোরয়েডেক্টমি। হেমোরয়েডেক্টমি হচ্ছে সার্জিক্যাল রিমুভাল অফ হেমোরয়েড। হেমোরয়েডেক্টমি মানে সার্জিক্যালি হেমোরয়েডটাকে কেটে ফেলবে। আর আরেকটা অপশন আছে হেমোরয়েডোপেক্সি। আরেকটা অপশন আছে, এটা হচ্ছে হেমোরয়েডোপেক্সি, যেখানে করলাম আমরা হেমোরয়েডোপেক্সি। এখানে কি করা হয়? এখানে একটা স্টেপলার ডিভাইস ইউজ করা হয়, একটা স্টেপলার ডিভাইস ইউজ করে লার্জ বাউলের যে লাস্ট সেকশন, সেই জায়গাটাতে স্টেপলার করে দেওয়া হয়। স্টেপলার করে দেওয়া হলে হিমোরয়েডাল টিস্যুটাকে বের করে আনা হয়, এন্ড ওই জায়গাটা স্টেপলিং হয়ে যায়, যে আর রিকারেন্স হবে না এর জন্য।
এই যে এরকম একটা হেমোরয়েড বের হয়ে আসছে, এখন একটা স্ট্যাপলিং ডিভাইস দিয়ে এই জায়গা থেকে এটাকে কেটে নিয়ে আসলাম আমরা, কেটে নিয়ে আসলাম এন্ড এই অ্যানাল পোর্শনটাকে এই লোয়ার এন্ড অফ রেকটামের সাথে ফিক্স করে দিয়ে আসলাম। দিস ইজ কল্ড হেমোরয়েডোপেক্সি। এখন হিমোরয়েডোপেক্সি করলে কি হবে? হিমোরয়েডোপেক্সি করলেও এই হিমোরয়েডের ব্লাড সাপ্লাই হ্যাম্পার, তাহলে মেইন আমাদের ইন্টেনশন হচ্ছে হিমোরয়েডের ব্লাড সাপ্লাইটাকে আমরা হ্যাম্পার করে দিব, যাতে করে এটা একা একা শ্রিঙ্কেজ হয়ে যায়। আচ্ছা, এখন হিমোরয়েডেক্টমি কখন করবো এটা আমাদের জানতে হবে। যখন 3rd and 4th ডিগ্রি হিমোরয়েড হবে তখন হিমোরয়েডেক্টমি করবো। এখন 2nd ডিগ্রি হইলে কি করবো না, 2nd ডিগ্রি হইলে আমরা করব যদি এই যে নন অপারেটিভ যে মেথড গুলা ছিল, সিমটোমেটিক, স্ক্লেরোজিং, রাবার ব্যান্ড, এগুলো যদি কাজ না করে, এগুলো যদি ফেইল্ড হয়, তখন আমরা 2nd ডিগ্রিতে হেমোরয়েডেক্টমি করব। মিক্সড হেমোরয়েড when external hemorrhoid is well defined। এখন 1st ডিগ্রিতেও আমরা করতে পারি, 1st ডিগ্রির ক্ষেত্রেও করতে পারি যদি সাথে একটা এক্সটার্নাল হেমোরয়েড থাকে, সেক্ষেত্রে আমরা মিক্সড হেমোরয়েড, যে মিক্সড ইন্টারনাল প্লাস এক্সটার্নাল হেমোরয়েড, সেক্ষেত্রে আমরা হিমোরয়েডেক্টমি করতে পারি। এন্ড হিমোরয়েডের কারণে ব্লিডিং হয়ে যদি পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করে, তখন আমরা কি করব? হিমোরয়েডেক্টমি করব। এগুলো হচ্ছে ইন্ডিকেশনস ফর হিমোরয়েডেক্টমি। এরপরে কমপ্লিকেশন কি হিমোরয়েডেক্টমি, এই অপারেশনটার কি কমপ্লিকেশন? যে কোনো অপারেশন, কাটাছেঁড়া মানে পেইন এন্ড অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন। কেন? অ্যানাস্থেসিয়ার কারণে অ্যাকিউট রিটেনশন হতে পারে। রিঅ্যাকশনারি হেমোরেজ, যেখানে আমরা লাইগেশন করলাম, বেঁধে আসলাম বা স্ট্যাপলার দিলাম, যদি এটা কোনো কারণে স্লিপেজ হয়ে যায়, রিঅ্যাকশনারি হেমোরেজ। রিঅ্যাকশনারি হেমোরেজ কখন হয়? উইদিন 24 আওয়ার্স। উইদিন 24 আওয়ার্স অফ অপারেশন হবে হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজ। আর যদি অপারেশন টেবিলে কোনো ব্লিডিং হয়, সেটাকে বলি আমরা প্রাইমারি হেমোরেজ। আর অপারেশনের 5 থেকে 7 দিন পরে যদি কোনো হেমোরেজ হয়, তাকে আমরা বলি সেকেন্ডারি হেমোরেজ। তাহলে এই হেমোরয়েডেক্টমিতে হয় রিঅ্যাকশনারি হেমোরেজ এন্ড সেকেন্ডারি হেমোরেজ। ওকে, আর যে কোনো অপারেশনে তো কিছুটা প্রাইমারি হেমোরেজ হয়। সব অপারেশনে সবকিছু আমরা বডির যে কোনো পার্টকে কাটলে কি হবে? কিছু না কিছু ব্লিডিং আসবে, সেটাকে বলে প্রাইমারি হেমোরেজ। হিমোরয়েডেক্টমির পরে কি হয়? অ্যানাল স্ট্রিকচার হতে পারে, অ্যানাল ফিশার হতে পারে, এন্ড মোস্ট কমনলি ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্স কখন হবে? যদি এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের যে মাসেল, এই মাসেল যদি কোনো কারণে ইনজিউর্ড হয়, এই মাসেলের নার্ভ সাপ্লাইয়ের যদি কোনো সমস্যা হয়, তাইলে হবে ইনকন্টিনেন্স। এই মাসেলের নার্ভ সাপ্লাই কি করছিলাম আমরা? পুডেন্ডাল নার্ভ। এগুলো হচ্ছে কমপ্লিকেশনস অফ হিমোরয়েডেক্টমি। এরপরে আরেকটা খুবই কমন এবং কমপ্লিকেটেড এন্ড ইম্পর্টেন্ট জিনিস, নাম হচ্ছে অ্যানোরেক্টাল অ্যাবসেস। এই অ্যাবসেসের কমপ্লিকেশন হচ্ছে ফিস্টুলা। একটা অ্যাবসেস যদি ঠিক মতো ম্যানেজ করা না হয়, পেরিয়ানাল রিজিয়নে একটা অ্যাবসেস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসলো, তখন ইমার্জেন্সি ভাবে অ্যাবসেসটা ড্রেন করতে হবে। যদি আমরা অ্যাবসেসটা ড্রেন না করি, অ্যাবসেসটা যদি একা একা রাপচার হয়ে যায় বা বেশি দিন ধরে যদি ইনফেক্টেড অবস্থায় থাকে, তাহলে সেখান থেকে ফিস্টুলা ইন এনো ডেভেলপ করতে পারে। এখন এই অ্যাবসেস যে কোনো অ্যাবসেসের মতো এই অ্যাবসেসও পেইনফুল। এখানেও থ্রবিং পেইন, এখানেও সোয়েলিং, সাথেও পাইরেক্সিয়া থাকবে। ওকে, এখন সাইট অনুযায়ী, অ্যানাটমিক্যাল সাইট অনুযায়ী আবার এটার কতগুলা আলাদা আলাদা নাম আছে, যে কোন জায়গায় হচ্ছে অ্যাবসেসটা, পেরিয়ানাল নাকি ইন্টারস্ফিংটারিক, কোন জায়গায় হচ্ছে লোকেশন হিসেবে। ট্রিটমেন্ট হচ্ছে ইনসিশন এন্ড ড্রেনেজ, ইনসিশন এন্ড ড্রেনেজ এন্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। এখন ফিস্টুলার কারণে অ্যাবসেস হতে পারে, অ্যাবসেসের জন্য ফিস্টুলা হতে পারে, দুটো জিনিস কি ভাইস ভার্সা। এরপরে দেখেন ক্রনস ডিজিজের জন্য পেরিয়ানাল ডিজিজ হয়। ক্রনস ডিজিজে কি কি পেরিয়ানাল ডিজিজ হয়? পেরিয়ানাল অ্যাবসেস আর পেরিয়ানাল ফিস্টুলা। পেরিয়ানাল এই ডিজিজ গুলো হয় ক্রনস ডিজিজ, কারণ ক্রনস ডিজিজ হচ্ছে ইন্ট্রামুরাল ইনফ্লামেশন, মানে গাটের
তিনটা লেয়ারকেই ইনভেড করে যায়। তার মানে এটা হচ্ছে ইন্ট্রামুরাল বা ট্রান্সমুরাল। ট্রান্সমুরাল বললে হবে না। এছাড়াও কি ডায়াবেটিক পেশেন্টদের অ্যাবসেস বেশি হয়, ইমিউনোসাপ্রেশন থাকলে অ্যাবসেস বেশি হয়। অ্যাবসেস সম্পর্কে এতটুকুই। ক্লিনিক্যাল ফিচার কি, এটা ট্রিটমেন্ট কি, এটা কজ। এরপর আসি অ্যানাল ফিস্টুলার ক্লাসিফিকেশন। ফিস্টুলা কি? ফিস্টুলার যদি আমরা ডেফিনেশন চিন্তা করি, এটা হচ্ছে একটা ট্র্যাক কানেক্টিং টু, এটা একটা ট্র্যাক যেটা কানেক্ট করে টু এপিথেলিয়াল লাইন সার্ফেস। এখানেও এপিথেলিয়াম, এখানেও এপিথেলিয়াম, টু এপিথেলিয়াল লাইন সার্ফেস, কিন্তু ফিস্টুলার ট্র্যাক লাইন বাই গ্রানুলেশন ফাইব্রাস অর গ্রানুলেশন। তাহলে ফিস্টুলার লাইনিং হচ্ছে ফাইব্রাস বা গ্রানুলেশন টিস্যু। কিন্তু এই ফিস্টুলাটা কানেক্ট করে দুটা এপিথেলিয়াল সারফেস। এখন ফিস্টুলা বডির যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আমরা আজকে অ্যানাল ক্যানাল সম্পর্ক করতেছি, তার জন্য আমরা পেরিঅ্যানাল মানে ফিস্টুলাইন অ্যানো সম্পর্ক করি। এখন ফিস্টুলাইন অ্যানো সিম্পল হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে। সিম্পল মানে লো স্ফিংটারিক ট্রাক্ট, ইন্টার স্ফিংটারিক ট্রাক্টের নিচে, আর একটা মাত্র এক্সটার্নাল ওপেনিং, একটা মাত্র এক্সটার্নাল ওপেনিং। এখানে পেশেন্টের কি হয়, আমরা যদি একটু আগে প্রথম দিকের ছবিটাতে চলে যাই, এখানে দেখি এখানে ব্যাপারটা হচ্ছে, ধরেন পেশেন্টের এইখানে একটা অ্যাবসেস হয়েছে, অ্যাবসেসটা রাপচার হয়ে পুঁজ বের হয়েছে, কাটছে অনেক সমস্যা হয়েছে পেশেন্টের, কিন্তু পেশেন্ট কোনো ট্রিটমেন্ট করায়নি। মানে আমাদের দেশের পেশেন্ট যেমন হয়, ওর অ্যাবসেস ছিল, অ্যাবসেস মানে ফোড়াটা একা একাই কেটে গেছে, এটা ঠিক মতো ম্যানেজ করে নাই, হাসপাতালে আসে নাই, ট্রিটমেন্ট করায় নাই। দেন এটা কিছুদিন পরে ব্যথাটা কমলো, একটু ক্লিনিটি হইলো। এরপরে কিছুদিন পরে কি হবে, ওর এখান থেকে এখন প্রতিদিন একটু একটু করে পুঁজবে, এখান দিয়ে পুঁজবে, এবং ব্যথা এবং পুঁজবে, এবং ওর এটা কি হচ্ছে, এই অ্যাবসেস থেকে এই ইনফেকশনটা এরকম করে সামনের দিকে যেতে 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 এই ভিতর পর্যন্ত যায়। এখান দিয়ে পুঁজ বের হয় এবং স্টুল বের হয়, স্টুল এন্ড পাস, সাথে ব্লাড। এই যে ট্র্যাকটা তৈরি হয়ে গেছে, এই যে রাস্তাটা তৈরি হয়েছে, এর নাম হচ্ছে ফিস্টুলা। এর ভিতরে একটা এপিথেলিয়াল লাইন সারফেস, এর বাইরে একটা এপিথেলিয়াল লাইন সারফেস। বাইরের দিকে এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কিন যেহেতু, আর ভিতরের দিকে এটা কলামনার, আর একটু নিচের দিকে আসলে স্কোয়ামাস। বুঝা গেছে ফিস্টুলা কি জিনিস? এরকম একটা ট্র্যাক হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে তাইলে, এই ফিস্টুলার এই ট্র্যাকটা পুরো কেটে ফেলে দিতে হবে, তারপরে রেখে দিব একা একা হিল হবে। অথবা এর ভিতরে আমরা সেটন দিয়ে আসবো, সেটন মানে সুতার মতো এর মধ্যে ঝুলাই দিয়ে আসবো। এই সুতাটা বরাবর কি হবে, ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়ে হিল হয়ে জায়গাটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সেটন দিয়ে করবো। আর যদি সেটন ছাড়া করি, জাস্ট এই ফিস্টুলার পুরোটা ট্র্যাককে আমরা কেটে নিয়ে চলে আসবো, তারপর রেগুলার আমরা হিট বাদ দিতে বলবো পেশেন্টকে, একা একা গ্রানুলেশন টিস্যু, এপিথেলিয়াল টিস্যু তৈরি হয়ে জায়গাটা কাভার হয়ে যাবে। এই হচ্ছে ফিস্টুলা। এখন ফিস্টুলার যদি আমরা ক্লাসিফিকেশন চিন্তা করি, ইন্টার স্ফিংটারিক মানে দুইটা স্ফিংটারের মধ্য দিয়ে যাবে, যে এই যে দুইটা স্ফিংটারের মধ্য দিয়ে যেতে যাবে। ট্রান্স স্ফিংটারিক দুইটা স্ফিংটারকে ভেদ করে যায়, সুপ্রা স্ফিংটারিক স্ফিংটারের উপরে দিয়ে যায়, ইনফ্রা স্ফিংটারিক স্ফিংটারের নিচ দিয়ে যায়। এরকম স্ফিংটারের কোন দিকে তার উপরে ডিপেন্ড করে ওর কতগুলা আলাদা আলাদা নাম। তাহলে লো মানে ট্রান্স স্ফিংটারিক ট্র্যাক, দুটা স্ফিংটারের মধ্যে যে ট্র্যাক, সেই ট্র্যাকের নিচে
and একটা মাত্র এক্সটার্নাল ওপেনিং। আমি আপনাদেরকে যে ছবিটা এঁকে দেখাইলাম, এই যে মাত্র এরকম একটা ছবি আঁকলাম না, যেখান থেকে একটা ট্র্যাক এখান পর্যন্ত যাচ্ছে, তাহলে আমি একটা ওপেনিং দেখাইছি, তাহলে একটা ওপেনিং থাকলে সেটা হচ্ছে সিম্পল ফিস্টুলা। আর যদি মাল্টিপল ওপেনিং থাকে, অনেকগুলো ওপেনিং, সেটাকে বলবো আমরা কমপ্লেক্স ফিস্টুলা। এখন ফিস্টুলার এটা হচ্ছে এক্সটার্নাল ওপেনিং, আর এই ভিতরের দিকে এটা হচ্ছে ইন্টারনাল ওপেনিং। এক্সটার্নাল ওপেনিং আপনি বাইরে থেকে দেখতে পারবেন, তো পেশেন্ট এটা আপনাকে দেখাবে, দেখেন আমার এখান থেকে পুশ বের হচ্ছে, তখন আপনি ডিআরই করে ভিতরে ইন্টারনাল ওপেনিং খুঁজে বের করার চেষ্টা করবেন। তাহলে কমপ্লেক্স ফিস্টুলা হচ্ছে হাই, যে স্ফিংটারিক ট্র্যাক্টের উপরে, দুটো স্ফিংটারের মধ্যে যে ট্র্যাক তার উপরে, স্ফিংটারের বাইরে, দেন সাথে কোনো অ্যাবসেস থাকতে পারে ফিস্টুলার সাথে, এনোভ্যাজাইনাল ফিস্টুলা, এনোভ্যাজাইনাল ফিস্টুলা, এনাল স্ট্রিকচার, স্ট্রিকচারও হতে পারে। এখন এনোভ্যাজাইনাল ফিস্টুলাটা কি একটু দেখে আসি। এই যে, এটা তো ভ্যাজাইন, আর সামনে এটা এনাস, যদি এই দুটার মাঝখানে একটা ফিস্টুলা হয়েছে, এনোভ্যাজাইনাল। এখন আসি অ্যানোরেক্টাল ফিস্টুলার সামারাইজেশনে আসেন। এনাল স্ফিংটারের উপরে নাকি নিচে নাকি দুটো এনাল স্ফিংটারের মধ্য দিয়ে, এর উপর ডিপেন্ড করে এনাল স্ফিংটার গুলাকে আমরা ক্লাসিফাই করি। ম্যাক্সিমাম হচ্ছে সিম্পল, সিম্পল মানে কি লো, ইন্টারস্ফিংটারিক লাইনের নিচে, এবং সিঙ্গেল এক্সটার্নাল ওপেনিং, এই দুটো জিনিসকে আমরা বলি সিম্পল। এখানে ফিস্টুলোটমি, ফিস্টুলোটমি মানে জাস্ট এই যে ট্র্যাকটা আছে, ট্র্যাকটাকে জাস্ট কেটে ওপেন করে দিই, কেটে ওপেন করে দিই, ওকে, ওপেন করে দিই, ওপেন করে দিলাম, এটা একা একা হিল হবে। ওপেন করে এগুলাকে কিউরেট করে করে যে ইনফেক্টিভ টিস্যুগুলো ফেলে দেবে, এটাকে বলে ফিস্টুলোটমি। আর কমপ্লেক্স ফিস্টুলার জন্য লাগবে একটা এমআরআই করা লাগবে, আগে অ্যানাটমিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। কমপ্লেক্স কোনগুলা, যেগুলো যে সব স্পিনটার গুলাকে ইনভলভ করে যায়, যেই ফিস্টুলা হচ্ছে গিয়ে আপনার অনেকগুলো মাল্টিপল ওপেনিং থাকে, সেগুলোকে বলবো কমপ্লেক্স ফিস্টুলা। সেখানে আমাদের এমআরআই করতে হবে, বা এমআর ফিস্টুলো, এমআরআই বা এমআর ফিস্টুলো। দেন এখানে স্টেটন ইউজ করা লাগবে। কমপ্লেক্স ফিস্টুলার স্টেটন, স্টেটন মানে কি এক ধরনের সুতা, বা যে আমাদের স্যাররা কি করে দেখি হাতের গ্লোভস আছে না, হাতে যে গ্লোভস তৈরি, গ্লোভসটা চিকন করে কেটে দেন ঢুকায় দেয়। ঢুকায় দেয় কিভাবে, এই যে এভাবে থাকতেছে ফিস্টুলাটা, এখানে ঢুকায়, আর এই সুতাটা এভাবে করে বাইরের দিকে ঝুঁকে থাকে, এখানে আবার গ্রিট লাগায়। তাহলে এই সুতাটা চারপাশ দিয়ে ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়ে জায়গাটা বন্ধ হয়ে যায়, তারপর সেটনটা আমরা রিমুভ করে দেব। এখন আসেন সার্জিক্যাল অপশন কি কি আছে। সার্জিক্যাল অপশন আছে লিফট, সার্জিক্যাল অপশন আছে লিফট, ফ্ল্যাপ অ্যাডভান্সমেন্ট, VAAFT, FILSC এন্ড OTFC। এগুলা করবো কি স্ফিংটার প্রিজার্ভেশনের জন্য, ঠিক আছে। আর বায়োলজিক্যাল থেরাপি ইউজড ইন মাল্টিমডালিটি ট্রিটমেন্ট অফ ফিস্টুলা, মানে বায়োলজিক্যাল কিছু থেরাপি আছে ফিস্টুলার জন্য। মেইনলি হচ্ছে ক্রনস ডিজিজের জন্য যদি ফিস্টুলা হয়, তখন পেশেন্টকে কিছু ড্রাগ দেওয়া হয়, যেমন 5-ASA বা এই ধরনের, বা স্টেরয়েড, ক্রনসের পেশেন্টদেরকে দেওয়া হয়। এখন আসি আমরা এই যে আমাদের অপশন গুলা আছে, শর্ট ফর্ম গুলা, এগুলোর একটু ডিটেলস করি আমরা। যে লিফট, এখানে কি হয়, লিফটের ফুল ফর্ম শোনা যাচ্ছে আমার কথা?
হ্যালো, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। লিথ মানে হচ্ছে লাইগেশন অফ ইন্টার স্পিন্টারিক ফিস্টুলা। লিথ মানে হচ্ছে লাইগেশন অফ ইন্টার স্পিন্টারিক ফিস্টুলা। এরপরে হচ্ছে ফ্ল্যাপ অ্যাডভান্সমেন্ট, মানে ফিস্টুলা ট্র্যাকটাকে কেটে সেখানে কোনো ফ্ল্যাপ লাগাই দেওয়া। এরপর আসেন বিএএএফ, এটার ফুল ফর্ম হচ্ছে ভিডিও অ্যাসিস্টেড ভিডিও অ্যাসিস্টেড এনাল ফিস্টুলা ট্রিটমেন্ট। এরপরে আছে হচ্ছে ফাইলার প্রসিডিওর। ফাইলার প্রসিডিওর মানে হচ্ছে ফিস্টুলা লেজার, ফিস্টুলা লেজার ক্লোজ, ফিস্টুলা লেজার ক্লোজ, লেজার সার্জারি। আচ্ছা, ওটিএসসি এটা কি? এটা একটা ইনস্ট্রুমেন্টের নাম, তার নাম হচ্ছে ওভার দা স্কোপ ক্লিপ। ওভার দা স্কোপ ক্লিপ, এটা একটা এন্ডোস্কোপি ক্যাথেটার। এন্ডোস্কোপি দিয়ে করা হয়, এন্ডোস্কোপি দিয়ে ক্লিপ বসানো। তাহলে দেখেন নর্মাল ওপেন সার্জারি আছে ফিস্টুলার জন্য, ফিস্টুলোটমি, ফিস্টুলেক্টমি। এছাড়া আছে কি লাইগেশন অফ ইন্টারস্পিন্টারিক ফিস্টুলা, দেন ফ্ল্যাপ এন্ড অ্যাডভান্সমেন্ট, একটা প্লাস্টিক সার্জারির মতো অপারেশন। দেন ভিডিও অ্যাসিস্টেড অ্যানাল ফিস্টুলা ট্রিটমেন্ট আছে, দেন ফিস্টুলা লেজার ক্লোজার আছে, লেজার সার্জারি। দেন হচ্ছে এন্ডোস্কোপিক আছে, ওভার দ্য স্কোপ ক্লিপ। ওকে, আচ্ছা এরপর আসি আমরা এনাল ক্যান্সার। এনাল ক্যান্সারটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সাথে রিলেটেড। এটার স্ট্রেন নাম্বার হচ্ছে 16 আর 18 নম্বর সেল টাইপ। আর এইচআইভির জন্য হয়, ইমিউনো সাপ্রেশনের জন্য হয়। আর কমনলি এনাল ক্যান্সার হচ্ছে স্কোয়ামাস সেল ক্যান্সার। এটা লিম্ফেটিক স্প্রেড হবে। স্কোয়ামাস ক্যান্সার মানে এটা এনাসে মোটামুটি যে নিচের অংশ থেকে হয়, এখান থেকে কি ইনগুইনাল লিম্ফ নোডে যায়, মানে ইনগুইনাল লিম্ফ নোডে যাবে। ট্রিটমেন্ট হচ্ছে কেমো রেডিওথেরাপি ফার্স্ট ইনস্ট্যান্স। অপারেশনের আগে কি দরকার? কেমো রেডিওথেরাপি, এটাই হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট, কেমো রেডিওথেরাপি। অ্যাবলেটিভ সার্জারিও করা যায়, সার্জারির নাম হচ্ছে এপিআর, অ্যাবডোমিনো পেরিনিয়াল ডিসেকশন। এরপর আসি বিনাইন অ্যানাল স্ট্রাকচার। এটা আয়াট্রোজেনিক হতে পারে, যেমন হেমোরয়েডেক্টমির পরে, হেমোরয়েডেক্টমির সময় যদি ইন্টারনাল স্ফিংটারে কোনো ইনজুরি হইলো, তাহলে সেই স্ফিংটারটা স্ট্রিকচার হবে। যে কোনো ধরনের স্ট্রিকচার আমরা কি করবো? বায়োপসি নিব, রুল আউট করবো ম্যালিগনেন্সি আছে কি। ট্রিটমেন্ট হচ্ছে রেগুলার ডায়ালিটেশন। যদি বেশি স্টেনোসিস হয়, যেটা রেগুলার ডায়ালিটেশন দিয়ে কাজ হচ্ছে না, সেখানে আমরা অ্যানোপ্লাস্টি করি। অপারেশনের নাম হবে অ্যানোপ্লাস্টি। আচ্ছা, তাহলে আমাদের স্লাইডে পড়া এতটুকু। এরপর আমরা চলে যাই আমাদের দাগানো পিডিএফ এ।
এখান থেকে প্রথমে আমরা হচ্ছে সার্জিক্যাল অ্যানাটমি করেছি, অ্যানাল ক্যানালের অ্যানাটমি করা হয়েছে, এই ছবিটাও হয়েছে, এই ছবিটাও আমরা দেখলাম। আহ এই বইতে যতগুলো বক্স লাগানো আছে বক্স গুলো ভালো করে পড়বেন, কারণ বক্স গুলোর মধ্যে সব ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একদম সামারাইজ করা। আচ্ছা, এখন দেখেন এখানে পেশেন্টের পজিশনিং এর কিছু ব্যাপার আছে, যেটা সি নাম্বার পিকচার। সি নাম্বার পিকচারটাকে বলি আমরা লিথোটমি পজিশন। আর এই যে লেফট ল্যাটারাল পজিশন নাম্বার এ তে যেটা লেফট ল্যাটারাল পজিশন, এই পজিশনে রেখে আমরা কি করি, ডিআরই প্রক্টোস্কোপি করি। আর এখানে যে ইনস্ট্রুমেন্টটা দেখানো আছে এর নাম হচ্ছে প্রক্টোস্কোপ। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস একটু করি আমরা, সেটা হচ্ছে পাইলোনিডাল সাইনাস। পাইলোনিডাল সাইনাস মানে কি, নন ইনফেক্টেড এন্ড মিডলাইন একটা ওপেনিং হয়, যেখানে একটা ফাইব্রাস ট্র্যাক্ট তৈরি হয় বা গ্রানুলেশন টিস্যু। পাইলোনিডাল সাইনাস যাদের বডিতে হেয়ার বেশি থাকে, যারা হার্টসুটিজমের পেশেন্ট, অথবা যারা হচ্ছে বারবার মানে যারা চুল কাটে, বা যারা হেয়ার ড্রেসার বা বিউটিশিয়ান পার্লারে যারা চুল কাটে, তাদের হাতে সবসময় কি ছোট ছোট চুল, কাটা কাটা চুল লেগে থাকে, তাই না? তাহলে বারবারদের ক্ষেত্রে হবে ফিঙ্গার নেইলের চিপায় চাপায়। আর হার্সুটিজম পেশেন্টদের হবে হচ্ছে পিছনে স্যাক্রাল রিজিয়ন কি হবে, কতগুলা হেয়ার ফলিকল জমে জমে ইনভ্যাজিনেটেড হবে। ধরো এটা হচ্ছে নর্মাল আমাদের স্কিন, এখানে এরকম হেয়ার ফলিকল জমা হয়ে পড়ে এরকম একটা সাইনাস হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এটা নর্মালি এটা পেইনফুল হবে না, কিন্তু ইনফেক্টেড হলে এটা পেইনফুল হবে। তখন আমরা কি করবো, এটাকে এক্সিশন করে কেটে ফেলে দিই। ওকে, এখন এটার এক্সিশনের আবার কয়েকটা প্রসিডিউর আছে। প্রসিডিউরের মধ্যে একটা নাম হচ্ছে বাসকম প্রসিডিউর, ট্রিটমেন্ট হচ্ছে বাসকম প্রসিডিউর, আর হচ্ছে কারিডাকিস প্রসিডিউর। বাসকম আমরা কি করি, জাস্ট এই পাইলোইডাল সাইনাসের ট্র্যাক্টটাকে কাটি, ট্র্যাক্ট এক্সিশন করি। আর ক্যারিডাকিসে আমরা ট্র্যাক্ট এক্সিশন করবো, সাথে সুচার করে সুচার করে। আর যদি এখানে ইনফেকশন হয়ে অ্যাবসেস হয়ে যায়, তখন আমরা এগুলা করবো না, তখন আমরা আগে ইনসিশন করে নিব। ক্লিয়ার? তাহলে পাইলোইডাল সাইনাস খুব সিম্পলি এভাবে মনে রাখুন। তাহলে এই আমরা যে পিডিএফটা আপনাদেরকে দিব, এই পিডিএফ এ যে লাইনগুলো একটু হাইলাইট করা আছে, আপনারা সেই লাইনগুলো একটু রিডিং দিন। আর এই বেরিলিয়াম লাভ বইতে যত ধরনের টেবিল পাবেন সেগুলা ভালো করে পড়ে ফেলবেন, কারণ দেখা যাবে কি বেরিলাভ বইয়ে আপনি 4-5 পৃষ্ঠা 5-10 পৃষ্ঠা পড়ে যতটুকু রেসিডুয়াল নলেজ আপনার মাথায় রাখতে পারতেছেন, তার থেকে আপনি এরকম একটা দুইটা যদি বক্স পড়ে ফেলেন, তাহলে দেখবেন এর থেকে বেশি আপনি ইনফরমেশন মাথায় রাখতে পারবেন। এই ছবিগুলা দেখবেন, এখানে কিভাবে হেমোরয়েডটাকে অপারেশন করা হচ্ছে। এই যে ইনস্ট্রুমেন্টটা, এটাই হচ্ছে কি স্ট্যাপলার, স্ট্যাপলার হেমোরয়েড। একটু এখানে দেখেন হেমোরয়েড গুলাকে
লোয়ার রেকটামের সাথে স্টেপলার করে আটকায় দিচ্ছে এবং বাড়তি অংশটুকু কেটে নিয়ে চলে আসতেছে। আচ্ছা, তারপরে এই যে ফিস্টুলার যে টাইপ গুলা দেখেন, ইন্টার স্ফিংটারিক যেটাকে বলছেন, ইন্টার স্ফিংটারিক যেটাকে বলছেন, সেটা দুইটা স্ফিংটারের মাঝখান দিয়ে যাচ্ছে। ওকে, যেটা ট্রান্স স্ফিংটারিক দেখেন, ইন্টার স্ফিংটারিক শুধু ভিতরের স্ফিংটারের মধ্যে দিয়ে উঠছে, আর যেটা ট্রান্স স্ফিংটারিক সেটা দুইটা স্ফিংটারের মধ্যে দিয়ে যাবে। এখন ট্রান্স স্ফিংটারিকের মধ্যে আবার দুইটা আছে দেখেন, একটা একটু লো, একটা একটু হাই। ওকে, সুপ্রা স্ফিংটারিক দেখেন দুইটা স্ফিংটারের উপর দিয়ে গেছে, এক্সট্রা স্ফিংটারিক দেখেন স্ফিংটারের ধারের কাছেই নেই, ও আরো উপর দিয়ে গেছে। এভাবে করে আমরা ফিস্টুলার ক্লাসিফিকেশন। আচ্ছা, তাহলে এই যে আমাদের পিডিএফ এ যে ছবিগুলো আছে, ছবিগুলো দেখবেন। আর এই যে ইয়েলো কালারের যে সুতাটা, এটা হচ্ছে গিয়ে সিটন। সিটন কোথায় দিয়ে আমরা বললাম, কমপ্লেক্স ফিস্টুলাতে আমরা সিটন। সিটন কিছুই না, জাস্ট রাবারের বা কিছুর একটা সুতা, যেটা আমরা ফিস্টুলার ইন্টারনাল ওপেনিং এক্সটার্নাল ওপেনিং দুই জায়গা কাভার করে বেঁধে দিই, যাতে করে এই ট্র্যাকটার চারিপাশে ইনফ্লামেশন ফাইব্রোসিস হয়ে ট্র্যাক হয়ে যায়। তারপর আমরা সিটনটা রিমুভ করি। তাহলে আমাদের এই পিডিএফ এ যা যা জিনিস দাগানো আছে এই জিনিসগুলো একটু পড়বেন। ফিজারিনেটিভ সাপ্রেটিভ বা সহজ জিনিসটা আপনারা একটু নিজেরা কষ্ট করে পড়ে নেবেন। তারপরে এই জিনিসটা দেখতেছে, এটা হচ্ছে অ্যানাল ক্যান্সার। অ্যানাল ক্যান্সারে কি দিই আমরা, কেমো রেডিওথেরাপি, যেটা অ্যানাল ওয়ার্ড বা ক্যান্সার দেখে নিই। তারপরে আসি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে কি হতে পারে, অ্যানাল ওয়ার্ড হতে পারে। আরেকটা জিনিস পড়ছি আমরা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে কি হতে পারে, অ্যানাল ক্যান্সার হতে পারে। এটা হচ্ছে অ্যানাল ক্যান্সার। আর এর আগে যে ছবিটা দেখলাম সেটা তাহলে অ্যানাল ওয়ার্ড এর ছবি ছিল, দেখুন ওয়ার্ড, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ওয়ার্ড। ওয়ার্ডের ক্ষেত্রে কি করছে দেখেন, ওয়ার্ডটা পুরো এক্সেশন করে কেটে কি সুন্দর করে ক্ল্যাপ দিয়ে কভার করে দিচ্ছে প্লাস্টিক সার্জারি। ওকে, তাহলে এইটুকু ছিল আমাদের আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নাজমুল আপু, আফতাকি ভাইয়া, মেহেদি ভাইয়া। No question, ma'am. নো ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারা পড়া জমায় রাখবেন না, আজকের ক্লাসের পড়া আজকে এই ক্লাস শেষে অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য হলেও বসে পিডিএফটা একবার রিডিং দিবেন, সবগুলা ছবি দেখবেন। আমাদের দাগানো পিডিএফ এ যে বক্স গুলো আছে, বক্স গুলাতে একবার চোখ বুলাবেন। দেন আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা আছে সেটাও হচ্ছে একবার রিডিং দিবেন। তাহলে দেখবেন আপনার রেসিডুয়াল নলেজটা অনেক দিন পর্যন্ত মাথায় থাকবে। ওকে, আর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা নেক্সট ক্লাসে বলতে পারেন। Okay, ma'am. Thank you, ma'am. ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য এবং আমার সাথে কোঅপারেট করার জন্য। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম।